সেনার শাসনে নেপাল, তবু দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরও থামছে না হিংসা। এবার বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরের লুটপাট, ভাঙচুরের চেষ্টা। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থেই দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ করে দেওয়া হলো পশুপতিনাথ মন্দিরের দরজা। আজ বিকেল 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে, রাতে শিথিল করা হবে জানিয়েছে সেনা। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ফের কারফিউ। বিবৃতি নেপাল সেনার। আজ বেলা 12টা পর্যন্ত কাঠমান্ডু এয়ারপোর্টে উড়ান বন্ধ। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত রাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন সেনা প্রধান। काठमांडू के दैनिक दिनचर्या आज कहा जाए तो सामान्य नजर आ रही है। ये देख सकते हैं आप, सड़क पे लोगों का आवाजाही होना शुरू हो गया है। लोग आराम से अपना अपना दैनिक कार्य के लिए निकलना शुरू कर दिए हैं। हालांकि आज सुबह से ही बारिश हो रही है और बारिश की वजह से जो है थोड़ा माहौल शांत भी दिख रहा है। कल रात देर रात में ही जेनजी की तरफ से जो है एक विज्ञप्ति आ गई थी और उसमें ये कहा गया था कि कल हमारा कोई आंदोलन नहीं रहेगी, कल हमारी वार्ता होगी और वार्ता में जो भी बात बनती है उसके बाद आगे के कदम हम चालेंगे, ये कह दिया गया था। तो आज काठमांडू के हालात पूर्ण रूप से कहा जाए तो सामान्य की स्थिति में नजर आ रही है। हालांकि सेना ने सारा सुरक्षा का जिम्मा ले रखा है। कहा जाए तो अभी एक प्रकार से सैन्य शासन चल रही है नेपाल में। जो छोटे छोटे दुकान हैं, जो दैनिक दिनचर्या की दुकान है, आप देख सकते हैं ये सरकारी दुकान है जो खुला हुआ है। आज वार्ता होनी है, राष्ट्रपति के साथ वार्ता होनी है। जेएनजी की तरफ से 5 लोग रहेंगे और सेनापति भी वहां पे बैठे रहेंगे और उसके बाद जेएनजी की तरफ से 5 लोग में से नेतृत्व कौन करेंगे ये अभी तक तय नहीं हो पाया है। हालांकि ये भी कहा जा रहा है कि बालन शाह का नेतृत्व में जो है आज जेएनजी वार्ता करेंगे। वीरेंद्र केयर, एबीपी न्यूज, काठमांडू। অর্থাৎ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকার গঠনের তৎপরতা চলছে। লালগড় থানার পাশে সরকারি বাস টার্মিনাস, তাকেও নিজের গ্যারাজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। তার ঠিকানায় ইডির তল্লাশির পর সামনে এসেছে এই তথ্য। বিষয়টা স্বীকার করে নিয়েছেন তার অফিসের এক কর্মীও। নামে বাস টার্মিনাস, আদতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, ডাম্পার। এই বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয় চালুর অপেক্ষায় কেটে গেছে 20টা বছর। উদ্বোধন হয়েছে বহুবার, তবে চালু হয়নি। অভিযোগ, লালগড় থানার পাশে এই বাস টার্মিনাসকে রীতিমতো নিজের গ্যারেজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। পরিস্থিতি এমনই যে সৌরভ রায়ের ট্রাক, ডাম্পারে ঢাকা পড়ে গেছে প্রতীক্ষালয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি বাস স্ট্যান্ড। 20 বছর আগে এই বাস স্ট্যান্ড নির্মিত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড চালু হয়নি। কী কারণে এই বাস স্ট্যান্ড চালু করা যায়নি, প্রশাসনের কাছে তার সদুত্তর নেই। কিন্তু এই মুহূর্তে এই বাস স্ট্যান্ডকেই সৌরভ রায় তার অফিস হিসাবে ব্যবহার করছে। দেখতে পাচ্ছ পেছনে ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পেছনেই রয়েছে সৌরভ রায়ের মূল অফিস। এখানে গতকাল রাত্রিবেলায় ইডির একটি দল পৌঁছয় এবং অফিসে ঢোকে। তারা বেশ কিছুক্ষণ অফিসে থাকে, অফিসে তল্লাশি চালায় এবং একটি ফাইল সিজ করে নিয়ে গেছে, এমনটাই তাদের অফিস থেকে জানা যাচ্ছে। এটা কার কোম্পানি? এই সৌরভ রায় ওই কোম্পানি। তো এটা বাস স্ট্যান্ড না? এটা বাস স্ট্যান্ড। কালকে এখানে অনেক তল্লাশি হয়েছে। হ্যাঁ, কালকে হয়েছে। সৌরভবাবু অফিসে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 15 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা ও জেলার 23 জায়গায়। মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বাড়ি বালি ব্যবসায়ী সৌরভ রায়। ইডি সূত্রে দাবি, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির থেকে 152টি ভোট বেশি পেয়েছেন তিনি। তবে ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি ক্রস ভোটিং হয়েছে?
কারণ নির্বাচনের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেছিলেন বিরোধী শিবিরে 315 জনই ভোট দিয়েছেন, অথচ তাদের প্রার্থী পেয়েছেন 300টি ভোট। জগদীপ ধনকরের পদত্যাগের প্রায় 1.5 মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ। নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেলেন 452টি ভোট। পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তিনি পেয়েছেন 300টি ভোট। সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলো? ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন? সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন 452টি ভোট, অর্থাৎ 27টি বেশি। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি 324টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বিরোধীরা একজোট। বিরোধী শিবিরের সব সাংসদ 315 জনই ভোট দিয়েছেন। এটা নজিরবিহীন 100% উপস্থিতি। কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে 15টি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন 767 জন সাংসদ। এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় 752টি ভোট, অর্থাৎ 15টি ভোট বাতিল হয়। যদি ধরেও নেওয়া হয় যে বাতিল 15টি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের, তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। যে 15টি ভোট বাতিল হয়েছে তা কি সাংসদের ভুলে, নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে, সেই প্রশ্ন উঠছে। राहुल जी ने कहा था कि अंतरात्मा की आवाज पे वोट देनी है, तो उनके 40 सांसदों ने अंतरात्मा की आवाज पर हमें जो वोट दिया उसके लिए मैं धन्यवाद करता हूँ। সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন, কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।